আসসালামু আলাইকুম। লার্ন উইথ শুভ এর আইসিটি এক্সপার্ট স্পেশাল কোর্সের প্রথম ক্লাসে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল নিয়ে আমি আলোচনা করছি মোহাম্মদ শুভ আলী। বর্তমানে অধ্যয়নরত রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এর 1 নম্বর ক্লাসটি করছি। এই পার্ট শেষে আমরা যা শিখতে পারবো হলো এইচটিএমএল বর্ণনা করতে পারবো, এইচটিএমএল ব্যবহারের সুবিধা ও অসুবিধা বর্ণনা করতে পারবো এবং এইচটিএমএল ট্যাগের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবো, এইচটিএমএল এলিমেন্ট ও অ্যাট্রিবিউট ব্যাখ্যা করতে পারবো। আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আমরা কিছু কথা বলে নিতে চাই। মূলত এইচএসসি আইসিটি তুলনামূলক কঠিন আবার সহজও, যদি তুমি সঠিকভাবে সেটা শিখতে পারো এবং চর্চা করতে পারো। আমরা সঠিক পদ্ধতিতে শেখার চেষ্টা করব এবং এমনভাবে শিখব যেন এই রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে আমরা অতি সহজে উত্তর করতে পারি। প্রথমত আমরা আজকে ক্লাসে যে জিনিসটা শিখব তা হলো কি এইচটিএমএল এর গোষ্ঠী উদ্ধার। আসলে এইচটিএমএল কি, কেন, কে আবিষ্কার করছে, এই কথাগুলো থেকে প্রতিনিয়তই এমসিকিউ হয়ে থাকে। এজন্য এই টপিকগুলো মূলত আমরা এমসিকিউর জন্য পড়ে থাকব এবং শুধুমাত্র এইচএসসি পরীক্ষার জন্য নয়। আমরা জানি এইচএসসির পর আমরা সবাই অ্যাডমিশন পরীক্ষাটি দিব। সেই অ্যাডমিশন পরীক্ষাতে থেকেও কিন্তু আইসিটি অংশ থেকে একটি বা দুইটি, অনেক সময় দেখা যায় 3 থেকে 4টি প্রশ্নও কমন পাওয়া যায়। বেশিরভাগ যারা গুচ্ছ পরীক্ষা দিবা তারা এখান থেকে মিনিমাম 3 থেকে 4 মার্ক কমন পাবা বলে আশা করা যাচ্ছে। আমরা কি দেখছি যে এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা মূলত ওয়েব পেজ ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয়। ওয়েব পেজ কি? ওয়েব পেজ মূলত এমন একটি ওয়েব ভিত্তিক বা ইন্টারনেট ভিত্তিক পেজ যেখানে অনেক ইনফরমেশন লেখা থাকে, অনেক ভিডিও, অনেক ছবি যুক্ত করা থাকে, যা থেকে আমাদের প্রয়োজনীয় তথ্য আমরা ব্যবহার করতে পারি। আমরা যেহেতু জানলাম যে কি এইচটিএমএল এর পূর্ণরূপ কি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখন আমরা জানবো যে এই এইচটিএমএলটি কে তৈরি করেছেন বা কে আবিষ্কার করেছেন। জেনেভার সার্ন। আমরা দেখে দেবো কি জেনেভার সার্ন, CERN সার্ন এর কাজ করার সময় টিম বার্নার্স-লি সর্বপ্রথম এইচটিএমএল আবিষ্কার করেন। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউর জন্য যে কে প্রথম এইচটিএমএল আবিষ্কার করেন, তাহলে কে আবিষ্কার করেন? টিম বার্নার্স-লি। এখন আমরা যেহেতু একটা নতুন একটা ভাষা সম্পর্কে জানবো যে কি এইচটিএমএল, তো এই এইচটিএমএলটি যেহেতু আমরা নতুন একটা জিনিস, সেজন্য আমরা আগে দেখে নিব যে কি আমরা যে এইচটিএমএল শিখবো বা এই ব্যবহার করবো এর সুবিধা কী। যদি কোনো সুবিধাই না থাকে তাহলে আমরা কেন ব্যবহার করব? সেই জন্য যে কোনো জিনিস ব্যবহার করবো আমরা এর সুবিধা এবং অসুবিধাকে জেনে নিব। এখানে কি দেখছি যে এইচটিএমএল এর সুবিধা, এইচটিএমএল এর সুবিধাগুলো কি? এটা যে কোনো ওয়েব পেজের টেমপ্লেটে তৈরি করা যায়, যে কোনো ওয়েব পেজের টেমপ্লেটে তৈরি করা যায়। এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। এইচটিএমএল দ্বারা তৈরি ওয়েব সকল ব্রাউজারে সাপোর্ট করে। মানে আমরা এইচটিএমএল দিয়ে যে ধরনের ওয়েবসাইট তৈরি করবো সকল ব্রাউজার, যেমন আমাদের ব্রাউজার বলতে কি ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স, অপেরা মিনি, এই যে ব্রাউজারগুলো আছে এগুলো সবগুলোতেই কী করবে? সাপোর্ট করবে। এবং সিনট্যাক্স সহজ, তাই এইচটিএমএল শেখা সহজ। এখন বলবো যে ভাইয়া পাগল হয়ে গেছেন, এইচটিএমএল কীভাবে শেখা সহজ? যদি তোমাদের এই এইচএসসি সিলেবাসে সবথেকে কোনো সহজ অধ্যায় থেকে থাকে তাহলে আমি বলবো সেটাই হলো এইচটিএমএল এবং সি প্রোগ্রাম। সহজ কারণ এগুলোর সিনট্যাক্স অনেক সহজ এবং অনেক সহজে এগুলো আমরা শিখতে পারবো। যে কোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। টেক্সট এডিটর বলতে আমরা নোটপ্যাডকে বুঝে থাকি, যে বিভিন্ন টেক্সট এডিটরগুলো আছে এখানে আমরা কোড লিখে যদি আমরা ওয়েবসাইটে রান করি তাহলে আমরা এই যে কোডটা লিখলাম তার একটি আউটপুট পেয়ে যাব। এবং কি ওয়েব পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, খরচ কম হয়। মূলত আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, একটা ওয়েবসাইট সে ইন্টারনেটে যুক্ত করতে হয় এবং যুক্ত করার জন্য যে একটা জায়গা বা জমি বা পরিমাণ, যে আমরা সহজ ভাষায় কী বলতে পারি, আমাদের ঘর বাড়ি করার জন্য যেমন জমির প্রয়োজন হয়, তেমনি একটা ওয়েব ইন্টারনেটে রাখার জন্য জায়গার প্রয়োজন হয়। সেই জায়গাকে বলা হয় কি হোস্টিং স্পেস। হোস্টিং স্পেসের যেহেতু এখানে ওয়েব পেজের সাইজ কম হয় সেই জন্য হোস্টিং স্পেস কম লাগে এবং খরচও কমে যায়। এইচটিএমএল কোনো কেস সেন্সিটিভ ভাষা নয়। এখন ভাইয়া প্রশ্ন হচ্ছে কি কেস সেন্সিটিভ ভাষা নয় মানে কি? কেস সেন্সিটিভ বলতে কি?
আসলে আমরা যখন ইংরেজি ভাষা ব্যবহার করে থাকি আমরা দেখব যে সাধারণত আমরা ইংরেজি ভাষায় দুই ধরনের কেস ব্যবহার হয়ে থাকে, একটা হচ্ছে আপার কেস, একটা হচ্ছে লোয়ার কেস। আপার কেস কোনগুলো? আমরা যে বলে ক্যাপিটাল লেটারগুলো রয়েছে বা বড় হাতের যে অক্ষরগুলো রয়েছে সেগুলোকে বলা হয় আপার ক্লাস, এবং ছোটো হাতের বা স্মল লেটারকে বলা হয় কি লোয়ার ক্লাস। এখানে যদি আমরা HTML এ আমরা যদি আপার ক্লাসের জায়গায় লোয়ার ক্লাস অর্থাৎ ক্যাপিটাল লেটারের কাছে স্মল লেটারও লিখে দিই, কোনো সমস্যা হবে না, আমরা এক ফলাফল পাবো। কিন্তু সি প্রোগ্রামে যখন আমরা এই কাজটা করব, যদি আমরা বড় হাতের অক্ষরের কাছে ছোটো হাতের অক্ষর দিয়ে দিই তাহলে সেটা নিবে না, কেননা সি প্রোগ্রামে সি হলো এক সেন্সিটিভ ভাষা, কিন্তু HTML এক সেন্সিটিভ ভাষা নয়, সেই জন্য HTML ব্যবহার করা সহজ। এবং কি HTML প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ কি স্বাধীন, অর্থাৎ যে কোনো কম্পিউটার অপারেটিং সিস্টেম যেমন অ্যাপেল, উইন্ডোজ, লিনাক্স এবং যে কোনো এমবেডেড ডিভাইসের অপারেটিং সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড, iOS, জাভা, ক্রোম ব্যবহৃত হয়ে থাকে। এবং কি 216টি ওয়েব কালার সাপোর্ট করে, মানে কি আমরা HTML-এ 216টি ওয়েব কালার সাপোর্ট করবে। এখন যেহেতু এক ওয়েবসাইটে যখন আমরা HTML-এর সুবিধা দেখলাম, এবার একটা কিছু খারাপ দিক দেখিনি। আসলে পৃথিবীতে প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দিক দুইটাই থাকে। যেহেতু ওয়েবসাইটে HTML-এ কিছু ভালো দিক রয়েছে, তাহলে ওই HTML-এ কিছু খারাপ দিকও রয়েছে, সেগুলো আমরা একটু জেনে নিই। HTML-এর খারাপ দিক কি? শুধুমাত্র স্ট্যাটিক ওয়েব তৈরি করা যায়। আমরা এই অধ্যায়ে জানতে পারবো যে ওয়েব মূলত দুই প্রকার, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট এবং একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। ফলে কি HTML দিয়ে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যাবে, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যাবে না। এখন স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট নিয়ে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এবং কি সাধারণত ছোটো একটা ওয়েব তৈরি করতে অনেক কোড লিখতে হয়। আসলে ভাই আমরা যখন HTML লিখব, HTML তৈরি করার জন্য আমাদের ছোটো একটা ওয়েব তৈরি করতে হলে অনেক বড়ো একটা কোড লিখতে হয়। যখন আমরা একটা টেবিল তৈরি করবো বা যখন আমরা HTML কোড লিখব, তখন এটা আমরা ভালোভাবে বুঝতে পারবো যে আসলে এই ছোটো একটা ওয়েবের জন্য কত বড় একটা কোড লিখতে হচ্ছে। এখন প্রশ্ন ভাইয়া, HTML যে তৈরি করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে কি HTML ট্যাগ। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ট্যাগ কি? HTML ট্যাগ হলো এক ধরনের লুকায়িত কিওয়ার্ড বা অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই যে আমাদের অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে এবং ওয়েবসাইট বা বিষয়বস্তু ব্রাউজারে কীভাবে বিন্যাস ও প্রদর্শন করবে সুনির্দিষ্ট করে। মানে কি আমাদের এক বিষয়বস্তু বা তথ্য এক ওয়েব পেজে ব্রাউজারে কীভাবে প্রদর্শন করবে, আসলে সেটা কীভাবে থাকবে, সেটা কি বোল্ড আকারে থাকছে, সেটা কি আন্ডারলাইন হিসাবে থাকছে, সেটা কি স্ট্রাইক আসছে, এই সব ইনফরমেশনগুলো ঠিক করে দেবে কে? ইনফরমেশনগুলো ঠিক করে দিবে এই যে আমাদের HTML ট্যাগ। ট্যাগের প্রধানত কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে, একটিকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং অন্যটিকে বলা হয় ক্লোজিং ট্যাগ। ওপেনিং বা ক্লোজিং ট্যাগের নাম একই, হলো ক্লোজিং ট্যাগে একটি স্ল্যাশ থাকে। মানে কি এখানে যদি আমরা একটা ট্যাগের নাম দেখলাম, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে কি এন্ডিং ট্যাগ বা ক্লোজিং ট্যাগ, বা এটা হচ্ছে কি ওপেনিং ট্যাগ আবার স্টার্টিং ট্যাগও বলা হয়ে থাকে। এখানে যে ট্যাগ নেমটা থাকবে এখানেও একই নেমটাও থাকবে, শুধু তার আগে একটা স্ল্যাশ থাকবে আমাদের এই ট্যাগটা ক্লোজ করার জন্য। বিষয় হচ্ছে কত প্রকার। আমরা তো জানলাম যে কি আমরা জানলাম এখানে জানলাম যে ট্যাগের অংশ কয়টি, সেটা হচ্ছে কি দুইটি অংশ, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন আমরা জানবো কত প্রকার। HTML ট্যাগ প্রধানত দুই প্রকার, তথা কন্টেইনার ট্যাগ এবং এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ বলতে কি বোঝাচ্ছে? যে সকল ট্যাগের, এই যে আমরা এখানে দেখছি লিখে রেখেছি, এটা হচ্ছে কি বি, হচ্ছে বোল্ড ট্যাগ, লেখাকে যদি আমরা বোল্ড করি তাহলে আমরা এরকমভাবে বি ট্যাগ লিখি। তাহলে এখানে বি যে দেখলাম কি এটা একটা আমাদের স্টার্টিং ট্যাগ বা ওপেনিং ট্যাগ, এবং এই যে এখানে একটা কি বি রয়েছে এবং তারপর একটা স্ল্যাশ দিয়ে আমরা এই ট্যাগটাকে ক্লোজ করেছি, এই জন্য একটা আমাদের কি ক্লোজিং ট্যাগ। ফলে এই যে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যে তথ্য বা ইনফরমেশনটুকু লেখা থাকবে সেটাই হচ্ছে কন্টেন্ট বা এলিমেন্ট। আমরা কি এলিমেন্ট, একই সাথে আমরা এলিমেন্টটাও বুঝে গেলাম। এলিমেন্ট কি? যে স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যে বা ইনফরমেশন লেখা থাকে সেটা হচ্ছে কন্টেন্ট বা এলিমেন্ট। যে ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকবে এবং মাঝখানে কিছু কন্টেন্ট থাকবে সেটাকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আমি আবার বলছি, যে ট্যাগের স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ রয়েছে এবং মাঝখানে কিছু না কিছু কন্টেন্ট বা এলিমেন্ট রয়েছে, সেই ধরনের বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আর
এমটি ট্যাগ যে ট্যাগের শুধুমাত্র স্টার্টিং ট্যাগ থাকবে বা ওপেনিং ট্যাগ থাকবে, এদের কোনো কন্টেন্ট এলিমেন্ট থাকবে না, আবার ক্লোজিং ট্যাগও থাকবে না, সেটা হচ্ছে এমটি ট্যাগ। এখানে যেমন একটা এমটি ট্যাগ হলো বিআর মূলত এক লাইন থেকে পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমরা বিআর ব্যবহার করে থাকি। আমরা যখন HTML কোডে করব তখন এটা বিস্তারিত দেখতে পাবো। চলো কিছু ট্যাগ পরিচিতি ফেলি। প্রথমত আমরা বি ট্যাগ ব্যবহার করি কখন? আর বোল্ট, আমরা কোনো লেখাকে যদি বোল্ট করে লিখতে চাই তাহলে কী করব, সেই লেখাটাকে আমরা বি ট্যাগের মধ্যে লিখি। যদি আমরা কোনো লেখাকে লেখার পূর্বে বি এবং বি ট্যাগটা ক্লোজ করি তাহলে সেই লেখাটা কী হবে? বোল্ট হবে। তারপর রয়েছে ইউতে কি? আন্ডারলাইন। আমরা একটু ভালো করে খেয়াল করবো যে প্রতিটা ওয়ার্ড যে কাজটা করাবো প্রথম যে ওয়ার্ড থাকছে সেই অনুযায়ী কিন্তু আমাদের হচ্ছে এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। যেমন কি এখানে বোল্ডের বি হলো আমাদের এই ট্যাগ। এবার কী করবো? আন্ডারলাইন করার জন্য আমরা কী করবো? এই যে আন্ডারলাইনে ফার্স্ট ওয়ার্ড এই জন্য আমরা কী ট্যাগ ইউজ করলাম? ট্যাগ ইউজ করলাম। এবং যদি কোনো লেখাকে আমরা ইতালিক করতে চাই, মানে কি একটু বাঁকা করে লিখতে চাই, তাহলে কী করবো? এই ট্যাগ ইউজ করবো। এবং স্ট্যাক এই যে কোনো লেখার মাঝখানে আমরা যখন মাঝখান বরাবর এরকম একটা দাগ কেটে দিতে যাবো তখন সেই লেখাটাকে বলা হবে স্ট্রাইক। এবং এই স্ট্রাইক এর জন্য আমরা ব্যবহার করবো এস ক্লোজ করতে হবে। আমরা যদি নর্মাল প্যারাগ্রাফ বা নর্মাল টেক্সট লিখতে যাই, যে কোনো কিছুই থাকবে না, বোল্টও হবে না, আন্ডারলাইনও হবে না, ইত্যাদিও হবে না, স্ট্রাইকও হবে না, তাহলে আমরা কী করবো? তখন আমরা ইউজ করবো পি ট্যাগ এবং পি ট্যাগ ক্লোজ করতে হবে। এবং বিআর কী করতে হবে? নেক্সট লাইনে যাওয়ার জন্য আমরা বিআর ট্যাগ ব্যবহার করবো। তাহলে বিআর ট্যাগ একটা কি? এমটি ট্যাগ। এবং ইমেজ ট্যাগ এটা কি? ইমেজ অ্যাড করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 1 2 3 4 5 প্রথম 5টা যে ট্যাগগুলো আমরা দেখলাম, প্রতিটি ট্যাগের কী রয়েছে? স্টার্টিং ট্যাগ রয়েছে এবং এন্ডিং ট্যাগ রয়েছে। এই জন্য এটা একটা কী হবে ভাই? এই জন্য এটা হবে একটা ইনার ট্যাগ। আর যেহেতু বিআর ইমেজ এগুলোর কোনো কী নেই, ক্লোজিং ট্যাগ নেই, শুধু স্টার্টিং ট্যাগ বা ওপেনিং ট্যাগ রয়েছে, সেই জন্য এগুলো হচ্ছে এমটি ট্যাগ। আশা করি বুঝতে পেরেছ। আবার আমরা কী দেখবো? হেডিং ট্যাগ নিয়ে দেখব। হেডিং ট্যাগ আমরা কীভাবে লিখি? দিয়ে এই যে এগুলো হচ্ছে H1 H2 H3 H4 H5 H6 এগুলো হচ্ছে হেডিংয়ের কত বড় হবে, হেডিং কত বড় হবে বা কত ছোট হবে সেটা নির্ধারণ করে দিবে আমাদের এইচের পরে যে আমরা সংখ্যাটা বসাবো, এই সংখ্যাটাই মূলত হেডিংটা কত বড় হবে তা নির্ধারণ করে দিবে। আমরা সবচেয়ে বড় হেডিংয়ের জন্য H1 ব্যবহার করব, ছোটোর জন্য H2 ব্যবহার করব, ছোটোর জন্য H3, আর ছোটোর জন্য H4, ছোটোর জন্য H5 এবং সবচেয়ে ছোটো HTML হেডিংয়ের জন্য আমরা কী করব? H6 ব্যবহার করব। যদি আমাদের MCQ আসে ভাইয়া যে কি সবচেয়ে বড় হেডিং ট্যাগের নাম কি, তাহলে কী হবে? H1 ক্লোজ। এবং সবচেয়ে যদি ছোটো হেডিং ট্যাগ হচ্ছে কোনটা? H6। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা জানবো এলিমেন্টটা কি। আমরা পূর্বের আলোচনাতেই দেখলাম যে কোনো একটি ট্যাগের মধ্যে যে তথ্য বা ইনফরমেশন দেওয়া থাকে সেটাই মূলত হচ্ছে এলিমেন্ট, কন্টেন্ট। এই যে পুরো একটা লেখাটা দেখতে পাচ্ছি, এই পুরো যে বিষয়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনাদের কি? এলিমেন্ট। এলিমেন্টের মধ্যে একটা জিনিস রয়েছে অ্যাট্রিবিউট হলো অ্যাট্রিবিউট কোন জিনিস? এই যে আমরা এটা হচ্ছে একটা হাইপারলিঙ্ক দেখানো হয়েছে, এটা একটা আমরা কি? হাইপারলিঙ্ক। এই যে একটা হাইপারলিঙ্ক, এই হাইপারলিঙ্কে আমরা হিপ এই কথাটা অতিরিক্ত যুক্ত করেছি। এটা আমাদের হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এটা হিপ। এবং এই হিপটা মানে কোনো কিছু সংযুক্ত করবে, কোনো একটা আমরা যে কোনো একটা লিঙ্ক যুক্ত করব, সেই লিঙ্কটা কোন লিঙ্ক যুক্ত করবে, অর্থাৎ যে অ্যাট্রিবিউট ইউজ করলাম হিপ কোন লিঙ্কটা যুক্ত করবে সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিয়েছি contact.html। এটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউটের প্রধানত অংশ রয়েছে দুইটা, একটা অ্যাট্রিবিউটের অংশ রয়েছে দুইটা, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এবং একটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এইখানে যে আমরা মাঝখানে যে আমাদের হিপ contact.html এটা আমাদেরকে একটা ওপেনিং ট্যাগ, এবং এই যে মাঝখানে যেটা এবং লাস্ট আছে ক্লোজ করলাম এটা হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। এবং এই স্টার্টিং ট্যাগ বা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যে কিছু ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। এই পুরো বিষয়টাকে বলা হচ্ছে আমাদের কি? এলিমেন্ট। বলে আশা করছি ভাইয়া এই ক্লাসটা সবাই বুঝতে পেরেছ। ক্লাস বুঝতে না পারলে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের ফেসবুক পেজ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সে এসএমএসে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অতি সত্বর সমাধান করার চেষ্টা করব। এবং আপনাদের প্রস্তুতি হোক প্ল্যান উইথ শুভর সাথে, এবং আপনাদের প্রস্তুতিকে গোছালো করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
আপনার স্বপ্ন পূরণের সারথি হতে পেরে আমরা সবাই সত্যি আমরা গর্বিত। আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।